দেখিয়ে লোক নিয়ে যাচ্ছেন। ভোট কেটে এরা তৃণমূলকে জেতাতে লাগে, এরা হচ্ছে তৃণমূলের বি টিম। এবং এদের জন্যই গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বেশ কিছু সিট হারিয়েছে এবং তৃণমূল কংগ্রেস সেই সিটে জিতেছে। প্রথমে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, অর্থাৎ প্রথমে খুঁজে বের করতে হবে কারা এরা, তারপরে তাদেরকে ভোটার লিস্ট থেকে ডিলিট করতে হবে এবং তার পরবর্তী সময়ে দেখে ডিপোর্ট, অর্থাৎ তাদের নিজের দেশে পাঠিয়ে দিতে হবে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের বাড়ি, নিজের বিধানসভা, সেখানে এত অভিযোগ মানায় না। খেলতে পারবো না বলছি, এরকম করলে হবে নাকি? নিজের জায়গা দাপটের সাথে খেলবেন। কে বাউন্সার নিয়ে আসছে, কে এর মধ্যে বেআইনি কাজ কোনটা? পুলিশের ভূমিকা, বিশেষ করে আইসিওসিদের ভূমিকা অত্যন্ত নক্কারজনক। 4 তারিখে যেদিন রেজাল্ট বেরোবে, আমাদের বিশ্বাস, মানুষের উপরে বিশ্বাস আছে যে মানুষ বিপুল সিট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করিয়ে সরকারে আনবে। দু একটি জায়গায় ভাইপো গিয়ে তাতিয়ে আসার পর, যেমন আমাদের উত্তরবঙ্গের আমরা কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছি, সেখানে তারা বিজেপির কর্মী সমর্থকদের উপরে দু একদিন একটু হামলা করার চেষ্টা করেছে। 100% আশাবাদী আমরা যে এইবার আমরা ক্ষমতায় আসতে চলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হতে চলেছে। আজকে আপনাদের এই প্রেস মিটে ডাকার মূল উদ্দেশ্য, আগামী 11 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যিনি শুধুমাত্র ভারতবর্ষের নয়, এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা, তার ঐতিহাসিক সভা এই দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমুন্ডি বিধানসভায় অন্তর্গত একটি মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। এই সভা ঐতিহাসিক সভা হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 2টো নাগাদ 11 তারিখ এই সভাতে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদেরকে তিনি সম্বোধিত করবেন। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এইবার ক্ষমতায় আসার লক্ষ্যে এই বিধানসভা লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এবং 4 তারিখে যেদিন রেজাল্ট বেরোবে, আমাদের বিশ্বাস, মানুষের উপরে বিশ্বাস আছে যে মানুষ বিপুল সিট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করিয়ে সরকারে আনবে। 170-এরও বেশি সিট নিয়ে আগামীতে ভারতীয় জনতা পার্টি সরকারে আসতে চলেছে। আপনারা জানেন যে এসআইআর এর মধ্য দিয়ে মৃত ভোটার এবং ডবল এন্ট্রি ভোটার, এই ধরনের ভোটারদের নাম বাদ গেছে। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে এই ফেক ভোটার, মৃত ভোটারদের নাম বাদ যাবার ফলে তাদের আর ছাপ্পা ভোট দেওয়ার জায়গা থাকছে না। তাই বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা গর্তে ঢুকে পড়েছে। দু একটি জায়গায় ভাইপো গিয়ে তাতিয়ে আসার পর, যেমন আমাদের উত্তরবঙ্গের আমরা কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছি, সেখানে তারা বিজেপির কর্মী সমর্থকদের উপরে দু একদিন একটু হামলা করার চেষ্টা করেছে। কিন্তু বিশেষ করে কুচবিহার জেলায় এবং আলিপুর লোকসভার অন্তর্গত তুফানগঞ্জে আমরা এই ধরনের ঘটনা দেখেছি। পুলিশ প্রশাসন কয়েক জায়গায় খুব ভালো কাজ করলেও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ভূমিকা, বিশেষ করে আইসিওসিদের ভূমিকা অত্যন্ত নক্কারজনক এবং তারা তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবেই কাজ করছে। আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের নিরিখে পার্থক্য হচ্ছে প্রায় 42 লক্ষ সামথিং ভোটের, ধরে নিন 43 লক্ষ ভোটের পার্থক্য আছে। এই পার্থক্যের মধ্যে যদি এফেক্টিভ পার্থক্য বলি, এফেক্টিভ পার্থক্য বলতে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 294-এর মধ্যে বেশ কিছু আসন আছে যেখানে ডেমোগ্রাফি আমাদের অনুকূলে নয়, অর্থাৎ যারা তেমন ভোটাররা আছে যারা আমাদেরকে ভোট দেন না। স্বাভাবিকভাবে সেই সিটগুলোকে মাইনাস যদি করে দিই, বিয়োগ যদি করে দিই, তাহলে অবশিষ্ট যে সিটে তৃণমূল কংগ্রেস আর আমাদের মধ্যে প্রকৃত লড়াই হচ্ছে এবং হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেই সমস্ত সিটগুলোতে কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের ভোটের ফারাক 42 লক্ষর থেকে অনেক কম।
অতএব এইবার ভারতীয় জনতা পার্টি 100% আশাবাদী আমরা যে এইবার আমরা ক্ষমতায় আসতে চলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদৃষ্টি সম্পন্ন যে শাসন গোটা ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এখন চলছে, এবং সেখানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভারতের আন্তরিক সুরক্ষা, যেটাকে আমরা বলি ইনফিল্ট্রেশন ইংরেজিতে, বাংলায় অনুপ্রবেশ, যা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণের কাজ হবে মাননীয় প্রধানমন্ত্রীর সরকার প্রতিষ্ঠা হবে। বিশেষ করে আমি উল্লেখ করব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেহেতু সীমান্তবর্তী রাজ্য, তৃণমূল কংগ্রেস থাকার সময় এবং বামফ্রন্টের আমলেও আমরা দেখেছি যে এখানে ক্রমাগতভাবে ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ হয়েছে, এবং সেই অনুপ্রবেশের ফলে বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীরা বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাসকে পরিবর্তন করে দিয়েছে। আমি এখানে স্পষ্ট করে দিতে চাই, যারা ভারতীয় মুসলিম, যারা বংশ পরম্পরায় এই ভারতবর্ষে আছেন, যাদের বাপ ঠাকুরদা এখানেই ছিলেন, তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষে আছেন, আগামী দিনেও ভারতবর্ষে থাকবেন। ভারতীয় জনতা পার্টি সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসের মন্ত্রে বিশ্বাস করে। কিন্তু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা ঢুকেছেন, তাদের ঠাঁই এই বাংলায় নাই, এবং এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কোনো কম্প্রোমাইজ করবে না। আমাদের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি বলেছেন যে তাদেরকে প্রথমে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, অর্থাৎ প্রথমে খুঁজে বের করতে হবে কারা এরা, তারপরে তাদেরকে ভোটার লিস্ট থেকে ডিলিট করতে হবে, এবং তার পরবর্তী সময়ে এদেরকে ডিপোর্ট অর্থাৎ তাদের নিজের দেশে পাঠিয়ে দিতে হবে। তো ভারতীয় জনতা পার্টি এই নীতিতেই চলবে, ভারতীয় জনতা পার্টির সরকারও এই নীতিতে চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি, আমরা যেভাবে বিভিন্ন রাজ্যে আমাদের যে নিদর্শন রেখেছি আইন শৃঙ্খলার ক্ষেত্রে, সেই নিদর্শন আমরা আমাদের এখানে যে সরকার হবে সেই সরকারের ক্ষেত্রে রাখবো। শুধু তাই নয়, কর্মসংস্থানের জন্য ভারতীয় জনতা পার্টি বিশেষ উদ্যোগ নেবে। মাননীয় গৃহমন্ত্রী আমাদের মাননীয় অমিত শাহজি মথুরাপুরের সভা থেকে উল্লেখ করেছেন যে আমরা আমাদের বেকারদেরকে 5 বছরের বয়সে ছাড় দেব, যাতে তারা এই 15 বছর যাদের নষ্ট হয়ে গেছে সেখান থেকে কিছুটা হলেও তারা মুক্তি পেতে পারে। আমরা 7ম বেতন কমিশন চালু করব। শুধু তাই নয়, 2026-এর ডিসেম্বর মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের রিক্ত পদ অর্থাৎ শূন্য পদ, সেই সমস্ত শূন্য পদ আমরা ফিল আপ করব। আমাদের এখানে 6টি বিধানসভা আছে, তার মধ্যে বালুরঘাট বিধানসভার প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, তিনিও আমাদের আজকে আমার সাথে প্রেস কনফারেন্সে আছেন। বালুরঘাট বিধানসভা নিয়ে তাই দু একটি কথা বলতে চাই। বালুরঘাট বিধানসভা গতবার বিজেপি 12,000 সামথিং অর্থাৎ প্রায় 13,000 ভোটে জিতেছিল। এবার আমরা তার থেকে বিপুল মানে প্রায় ডবল ভোটে বালুরঘাট বিধানসভা আমরা জিততে চলেছি। কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এখানে বামফ্রন্টের তরফ থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি মানুষকে সাবধান করতে চাই যে বামফ্রন্টকে ভোট দেওয়া মানে কিন্তু ঘুর পথে তৃণমূলকে ভোট দেওয়া, তার থেকে ভালো সরাসরি তৃণমূলকে ভোট দেওয়া উচিত। বামফ্রন্টকে ভোট দিলে পরে সেই ভোট তৃণমূলের সুবিধা পাইয়ে দেবে, এবং এরা সব হচ্ছে ইন্ডি জোটের, ইন্ডি গঠবন্ধনের লোক। এখনো ছবি আছে, সেই বিখ্যাত ইন্ডি গঠবন্ধনের ছবি, মল্লিকা অর্জুন খড়গে বসে মাঝখানে, রাহুল গান্ধী বসে মাঝখানে, তার ডান পাশে সিপিএম এর নেতা, বাঁ পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এখনো জলজল করছে। অতএব এদের বিশ্বাস করবেন না, এদের কাজ হচ্ছে ভোট কাটুয়া। যেরকম কৃষকরা মাঠে কাকতারুয়া লাগায়, সেরকম বামফ্রন্ট, সে আরএসপি হোক সিপিএম হোক, এদের কাজ হচ্ছে ভোট কাটুয়া। ভোট কেটে এরা তৃণমূলকে জেতাতে লাগে, এরা হচ্ছে তৃণমূলের বি টিম, এবং এদের জন্যই গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বেশ কিছু সিট হারিয়েছে এবং তৃণমূল কংগ্রেস সেই সিটে জিতেছে। প্রায় 74 থেকে শুরু করে 3000 পর্যন্ত, অর্থাৎ 74টি ভোটে পিছিয়ে আছি আমরা, এবং 3000 ভোটে পিছিয়ে আছি হাইয়েস্ট। এইরকম বিধানসভার সংখ্যা হচ্ছে 80 খানা গত লোকসভা নির্বাচনের নিরিখে। অর্থাৎ সিপিএম যদি ভোট না কাটতো তাহলে এই 80টি বিধানসভায় ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকতো, এবং 91টি বিধানসভা আমরা জিতেছি। অর্থাৎ 91 যোগ 80,
70-এর বেশি সংখ্যা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সহজ গণিত, যে গণিতের জন্য ভারতীয় জনতা পার্টি দাবি করছে, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে এইবার ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। দেখুন, তৃণমূলের ভিডিও, তো তৃণমূলের নেতাদের ভিডিওকে বিশ্বাস করা উচিত না। এআই দিয়ে তৈরি করেছে না কিভাবে তৈরি করেছে, আগে এই সমস্ত তদন্ত হোক। আমার হুমায়ুন কবির আমাদের সাথে করতে যাবে কেন? তৃণমূলের টাকা আরো বেশি তৃণমূলের সাথে করতে যাবে। 1000 কোটি টাকার মধ্যে 30 কোটি টাকা, 300 কোটি টাকা তিনি আগে চাইছেন। বলছেন যে যদি আমাকে 300 কোটি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে আমি মঞ্চে গিয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বলবো, মানুষ মুসলিম ভোটকে, মুসলিম সেন্টিমেন্টকে আমাদের পক্ষে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত 70 থেকে 80টা আসলে আমি পরাজিত করবো। যদি করতে পারি তাহলে বিজেপি আমাকে ডেপুটি সিএম এর পদ দেবে। এই ধরনের কোনো পদ কোনো ব্যক্তির সাথে বিজেপির আলোচনা হয়নি, এটুকুই বলতে পারি। যে বিজেপিতে যদি ডেপুটি সিএম হয়, যদি হয়, তাহলে বিজেপি থেকেই হবে, এটুকু গ্যারান্টি। যেখানে মসজিদের নাম করে মুসলিম ভোট বিভাজনের অভিযোগ, মুসলিমদের বোকাবানোর অভিযোগ, মুসলিম ভোট থেকে সরানোর চক্রান্তের অভিযোগ এবং টাকার বিনিময়ে ষড়যন্ত্রের অভিযোগ, এগুলো কোনো বিষয় নেই, এগুলো তৃণমূল কংগ্রেস করে। তৃণমূল কংগ্রেসের প্রচুর এজেন্ট আছে, বামফ্রন্ট এজেন্ট হয়ে নেমে গেছে হিন্দু ভোট কাটার জন্য। তো তা অসুবিধা কি আছে? ওরা ওদের হয়ে কাটছে। শুভেন্দুর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে গালি দেবে, কিন্তু ভিতরে সমঝোতা থাকবে হুমায়ুন কবিরের, বলছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের কার সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা তোকে খুঁজে বের করুন। কুণাল ঘোষ জিতে গেলে তৃণমূলে থাকবে তো, না অন্য কোথাও যাবে? আমি তো জানি অন্য কোথাও যাবে, আপনারা খুঁজে বের করুন। ভিডিওতে দেখা যায় যে হুমায়ুন কবিরকে প্রশ্ন করা হয়, এই কাজ করলে তো আপনি আপনার সম্প্রদায়ের সঙ্গে বেইমানি করছেন, তাতে তিনি সম্মতি জানান। আমার কিছু জানা নেই, বলার নেই। 27 লাখ বাদ গেছে, আজকে কিন্তু ফ্রিজ হয়ে গেছে, ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে। কতটা প্রভাব ফেলবে আগামী বিধানসভা নির্বাচনে? কিছুক্ষণ আগে আপনি যে তথ্য দিচ্ছিলেন সেখানে বলছিলেন যে 70 থেকে 80টা সিটে আপনাদের মাত্র 3 থেকে। দেখুন, প্রভাব কি ফেলবে সেটা পরের বিষয়, আগে প্রশ্নটা তৃণমূল কংগ্রেসকে করব যে যখন এই পুরো প্রসিডিওরটা নির্বাচন কমিশন দেখছিল তখন বেশি নাম বাদ করেছিল, নাকি পুরো বিষয়টা হাইকোর্টের হাতে চলে যাওয়ার পর, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে চলে যাওয়ার পর বেশি নাম বাদ করলো? এই হাইকোর্টে অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে যাওয়া কেন হলো? আজকে যারা লাইন দিচ্ছেন, বালুরঘাট বিডিও অফিসে দেখলাম লাইন পড়েছে, তাদেরকে আমি এই প্রশ্নটা করতে চাই যে সুপ্রিম কোর্টে কে গেছিল? বিজেপি গেছিল, নির্বাচন কমিশন গেছিল, না মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন? সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই তো আজকে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ করলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। তো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে না যেতেন তাহলে তো এত নাম বাদ করতো না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার সুপ্রিম কোর্টে যেতে চাইছেন যে কোনোভাবেই ফ্রিজ করা যাবে না, কমিশনের যে লিস্ট সেটা ফ্রিজ করা যাবে না বলছেন, আবার সুপ্রিম কোর্টে যাবেন। দেখুন, সুপ্রিম কোর্টে উনি যেতেই পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই তো এই ঝামেলাটা হয়েছে। নিজেই সাপ হয়ে দংশাচ্ছেন, কামড় দিচ্ছেন, আর নিজেই আবার ওজা হয়ে বলছেন আমি ঝাড়ফুঁক করবো। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি তো এই পলিসি। যখন নির্বাচন কমিশনের হাতে ছিল 5 লাখ মতো নাম বাদ গেছিল 30 লক্ষের মধ্যে, এখন 60 লক্ষের মধ্যে, এখন 60 লক্ষের মধ্যে 27 লক্ষ নাম বাদ চলে গেল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদেরকে দিয়ে, এইআরওদেরকে দিয়ে সেই সময় বুদ্ধি করেছিলেন যে বেশি নাম তোলার দরকার নেই, লাস্ট দিন ফটাফট আমরা সমস্ত কিছু আপলোড করব যাতে নির্বাচন কমিশন ধরতে না পারে। সেই বুদ্ধিতেও প্রচুর নাম বাদ গেছে। শেষ মুহূর্তে তাড়াহুড়োতে অনেকের পাসপোর্ট আছে, আপলোড হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী। বর্ডার এরিয়ায় ফোর্স আসছে যাতে কেউ ভোট দিতে যেতে না পারে। মা বোনদের বলছি, কেউ যদি পথ আটকায় তাহলে ঝাঁটা দিয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং রাস্তা পরিষ্কার করবেন এবং ভোট প্রত্যেকেই দেবেন, এমনটাই বলছেন মমতা। দেখুন, এটা মুখ্যমন্ত্রীর নতুন কিছু নয়, শীতলকুচির সময় উনি তাই করেছিলেন। ওনার উদ্দেশ্য একটাই, যে সেন্ট্রাল বাহিনীকে ঘিরে ধরে ভারতবর্ষের সমস্ত ভারত প্রেমিক শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিন দিন চাইছেন যে ভয় করার জন্য, ক্ষতি করার জন্য। সেন্ট্রাল বাহিনীকে ঘিরে ধরে তাদের হাতিয়ার চেনার চেষ্টা হয়েছিল শীতলকুচিতে, তার ফলে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। উনি চাইছেন আবার রিপিট হোক সেটা, তাহলে ওনার মুসলিম ভোট কনসলিডেট হবে। ভবানীপুরে 500 টাকা দিয়ে ভোটের মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষকে, এবং সেখানে প্রচুর বাউন্সার নিয়ে আসা হচ্ছে বা বহিরাগতদের নিয়ে এসে ভবানীপুরে ভোট করানোর চেষ্টা করছে বিজেপি। অভিযোগ মুখ্যমন্ত্রী আজকে একটা জনসভা থেকে নিয়ে অভিযোগ। দেখুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নিজের বাড়ি, নিজের বিধানসভা, সেখানে এত অভিযোগ মানায় না। খেলতে পারবো না বলছি, এরকম করলে হবে নাকি? নিজের জায়গা, দাপটের সাথে খেলবেন।
কে বাউন্সার নিয়ে আসছে, কে এর মধ্যে বেআইনি কাজ কোনটা? কোন বেআইনি কাজ হয়েছে কি? কেউ যদি বাউন্সার নিয়ে ঘুরেছে তার মধ্যে বেআইনি কাজ কি আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডারের লোক দেখিয়ে লোক নিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেলফ হেল্প গ্রুপ গুলোকে বলছেন লোন দেবো না, না গেলে মিছিলে। তো ওটা লোক দেখিয়ে নিয়ে যাওয়া নয়?